সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা সকলেই জানো আমরা আজকে অত্যন্ত দুঃখ এবং খুব কষ্ট নিয়ে আসলে আজকে তোমাদের সাথে এই লাইভ ক্লাসটি করাচ্ছি। কিছুক্ষণ আগ পর্যন্তও কিন্তু যে বিভীষিকাময় ঘটনাটি ঘটেছে বাংলাদেশে, আমরা সেটা নিয়ে খুবই চিন্তিত ছিলাম। তবুও যেহেতু কালকে তোমাদের পরীক্ষা, তোমরা আমাদের প্ল্যাটফর্মের দিকে আশা করে আছো এবং আমরাও চাই তোমরা ভালো একটা পরীক্ষা দাও। জীবনে এরকম অনেক মর্মান্তিক ঘটনা আমাদের আসবে, তবুও সেগুলোকে পাশ কাটিয়ে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। অনেকেই জিজ্ঞেস করেছো কেমন আছি, আসলে আজকে এই প্রশ্নের উত্তর দেয়া যায় না। মহান আল্লাহ তাআলা ওই সকল নেক নেক ছোট ছোট বাচ্চাদেরকে জান্নাত দান করুক এবং যে সকল শিশুরা এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে, মহান আল্লাহ তাআলা দ্রুত তাদেরকে সুস্থ করে দিক, এই আশাবাদ ব্যক্ত করছি। আশা করি আমার কথাগুলো ক্লিয়ারলি তোমরা শুনতে পাচ্ছ এবং বোর্ডটি তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। একটু আমাকে জানিয়ে দিবে সবকিছু ক্লিয়ার থাকলে আমি ক্লাসটা কিন্তু শুরু করে দিব ইনশাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের যে কোনো ধরনের বিপদ থেকে রক্ষা করুক। আজকে আর কথা বাড়াবো না, আমরা চলে যাব আমাদের এমসিকিউ ক্লাসে। এবং আরেকটা কথা, আমি বাস্তবসম্মত একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের অনেকেই মানে যখন আমরা কোনো একটা পোস্ট করি যে 15টা বা 18টা কমন হবে ইনশাল্লাহ, তোমরা তখন অনেকেই কিন্তু একটু হতাশ হয়ে যাও। কিন্তু আমি তোমাদেরকে রিয়েলিটি চেক দিতে চাই, আমি তোমাকে ফেক হোপ দিতে চাই না। মিথ্যা আশ্বাস দিলে কিন্তু 20টা 25টাও বলতে পারি। আমি এমন একটা সংখ্যা বলার চেষ্টা করি পরীক্ষার প্রশ্ন দেখে যেন তুমি তার থেকে অন্তত 3-4টা বেশি পারো, কম যেন না পাও। অর্থাৎ একটা ক্লাস থেকে 15টা এমসিকিউ পাওয়া এবং এর আগে আমরা যে ম্যাটেরিয়ালস গুলো দিয়েছি বা পড়িয়েছি সেখান থেকে আরো 4-5টা পাওয়া, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। ঠিক আছে, একেবারে 25টার মধ্যে 25টা কমন করে দেয়া এটা কিন্তু কারো পক্ষেই সম্ভব না। তবুও একটা 1.5 থেকে 2 ঘন্টার ক্লাসে যদি তোমাদের রিভিশন হয়ে যায়, 15টা এমসিকিউ কমন আসে এবং গত দিনের ক্লাস যারা করেছো ইনশাল্লাহ তারা 20টার কাছাকাছি কমন পাবা ইনশাল্লাহ। মহান সৃষ্টিকর্তার নামে আজকের এই ক্লাসটি আমি দ্রুত শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আমরা সকলেই আল্লাহর নামে ক্লাসটি শুরু করি। আমরা কথা বলবো ফরাসি বিপ্লব নিয়ে। ফরাসি বিপ্লব অধ্যায়টা তোমাদের এমসিকিউ এর জন্য যতটা গুরুত্বপূর্ণ, তোমাদের কিন্তু অবশ্যই সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ। একেবারে কথা বাড়াবো না। কোশ্চেন নাম্বার 1, বিসমিল্লাহির রহমানির রহিম। ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয়? 1740, 1780,
1789 নাকি 1917? একটু দ্রুত অ্যান্সার দিতে হবে ভাই আপুরা, একটু দ্রুত অ্যান্সার দিয়ে ফেলবেন সবাই। এবং আরেকটি অ্যানাউন্সমেন্ট দেই, আজকের পিডিএফ এর পিছনে আমি কিন্তু উত্তর রেখেছি, এবং ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আপনারা যখন পিডিএফ পাবেন উত্তর সহ কিন্তু পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার কিনা একটু বলেন। ওকে, চলে আসেন, আমরা কিন্তু একেবারেই সময় নষ্ট করব না। ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয়? আপনারা আপনাদের মতো উত্তর করবেন এবং আমি ফার্স্ট যাব, প্রথমটা দেখে এত সময় দিলাম। ফরাসি বিপ্লব সংগঠিত হয় 1789 সালে। এই সময় দুইজন রাজা কিন্তু ক্ষমতায় ছিলেন। তারা কারা একটু দেখব। সপ্তদশ দশকে ফরাসি রাজতন্ত্রকে একটি স্বৈরতন্ত্রী বা স্বৈরাচারী প্রতিষ্ঠানে পরিণত করেন কারা? চতুর্দশ লুই, রাজনীতিবিদ ম্যাজারিন ষোড়শ লুই। আপনারা সকলেই জানেন চতুর্দশ লুই এবং ষোড়শ লুই। তাহলে অ্যান্সার হবে কত? 1 ও 3। একটু বলেন প্রিয় শিক্ষার্থীরা, আপনারা বুঝতে পারছেন কিনা? যদি সমস্যা থাকে আমাকে ইন্টারাপ্ট করবেন। এবং আজকের ক্লাসের সাথে কিন্তু উত্তর পত্রটি দেয়া আছে, তাই ক্লাসটি যদি পিডিএফটি চান অবশ্যই অবশ্যই কিন্তু ক্লাসটা শেয়ার করতে হবে। তাহলে সপ্তদশ শতকে ফরাসি রাজতন্ত্রকে স্বৈরাচারী প্রতিষ্ঠানে পরিণত করেন চতুর্দশ লুই এবং ষোড়শ লুই। বোর্ডটি ফাঁকা করে দিচ্ছি আপনাদের উদ্দীপকটি পড়ার সুবিধার্থে। আজও হাটবাড়িয়া গ্রামের উন্নয়ন ঘটেনি। গ্রামে যাদের জমি জমা আছে তারা বিশেষ সুবিধা ভোগ করে, আর যাদের জমি জমা নেই তারা অধিকারহীন। জমি জমার মালিক প্রথম স্তরের এবং জমিহীনরা দ্বিতীয় স্তরের। আর এক শ্রেণীর লোক আছে গ্রামে যাদের একেবারে কিছুই নেই, তারা ভিক্ষুক নামে পরিচিত, তাদের বসবাসের জায়গাটুকুও নেই। এখন আমাদের এই উদ্দীপকের সাথে একটা কোশ্চেন রিলেট করতে হবে। উদ্দীপকের গ্রামের ন্যায় বিপ্লব পূর্ববর্তী। বিপ্লব পূর্ববর্তী মানে কি? বিপ্লবের পূর্বে। বিপ্লব পূর্ববর্তী মানে বিপ্লবের পূর্বে। এই বিপ্লবটা হওয়ার পূর্বে, বিপ্লবের পূর্বে ফ্রান্সের সমাজে কয় ভাগে বিভক্ত ছিল? কয় ভাগে ছিল বলেন? কয় ভাগে ছিল? একটা শ্রেণী ছিল যারা কি ছিল? যাজক ছিল, যারা যাজক ছিল। আরেকটা শ্রেণী ছিল যারা কি ছিল? ব্যবসায়ী ছিল, ধনী ছিল এবং রাজাদের কি ছিল? নিকটাত্মীয় ছিল বা রাজাদের কাছের মানুষ ছিল। আরেকটা ছিল তৃতীয় স্তর, যারা ছিল কৃষক, শ্রমিক, দিনমজুর এবং দরিদ্র। যারা প্রথম ভাগে ছিল তাদের কিন্তু কোনো কর দেয়া লাগতো না। কেন? তারা ভগবানের বা তাদের যে ঈশ্বর সেই ঈশ্বরের সেবা করত, তাদের সাথে চার্জের একটা সম্পর্ক ছিল। নাম্বার 2 ব্যবসায়ী শ্রেণী, জমিদার শ্রেণী মানে যাদের অর্থ সম্পদ ছিল। এবং নাম্বার 3 যারা দরিদ্র ছিল তারা তৃতীয় স্তরের ছিল। তাহলে আমাকে বলেন উদ্দীপকের গ্রামের ন্যায় বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সমাজ কয় ভাগে বিভক্ত ছিল? 3 ভাগে। আশা করি কারো কোনো কোশ্চেন নেই। যদি বুঝতে আরেকটু ইনফরমেশন লাগে আমাকে কিন্তু জানাতে পারেন। প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই অবশ্যই কিন্তু আজকের ক্লাসের পিডিএফটি পেতে গেলে আপনাদের ক্লাসটিকে একটু শেয়ার করতে হবে। ওকে, 3 পর্যন্ত ক্লিয়ার আই হোপ। চলে আসেন, আমরা চলে যাব নাম্বার 4-এ। উক্ত সময়ে ষোড়শ লুইয়ের উপর চাপ সৃষ্টি করে কারা? অভিজাত শ্রেণী, 2 সেনাবাহিনী, 3 ব্যবসায়ী শ্রেণী। কারা চাপ সৃষ্টি করে? সেখানে কিন্তু সেনাবাহিনী চাপ সৃষ্টি করেনি, এই অভিজাত শ্রেণী এবং ব্যবসায়ী শ্রেণী। তাইলে 1 ও 3, 1 ও 3 হইলে উত্তর কত? খ। তাইলে উক্ত সময়ে ষোড়শ লুইয়ের উপর চাপ সৃষ্টি করে কে? অভিজাত শ্রেণী এবং ব্যবসায়ী শ্রেণী। তারপরে চলে আসেন নাম্বার 5, দ্য স্পিরিট অফ দ্য লস গ্রন্থটির রচয়িতা কে? ভলভেয়ার, এটা ভলভেয়ার হবে, ভিক্টর হুগো, চার্লস মন্টেস্কু, জ্যাক রুশো। নাম্বার 5 প্রিয় শিক্ষার্থী একটু আমাকে বলতে হবে নাম্বার 5-এর উত্তরটি কি হবে। ক্লাসে যারা যুক্ত আছেন সকলেই ক্লাসের পিডিএফটি শেয়ার করে মানে পিডিএফটি পেতে ক্লাসটি শেয়ার করে দিবেন, এবং সেই সাথে যারা রিঅ্যাক্ট করেননি একটু রিঅ্যাক্ট করে দিবেন। প্রিয় শিক্ষার্থীরা দ্রুত অ্যান্সার দেন, কি হবে বলেন? চার্লস মন্টেস্কু। দ্য স্পিরিট অফ দ্য ল বইটির রচয়িতা চার্লস মন্টেস্কু।
ওকে, চলে আসেন নাম্বার 6। প্রত্যেকটা এমসিকিউ কালকে আসার মতো ইম্পর্টেন্ট। লা কত্রা সোশিয়াল বা দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা কে? ভলভেয়ার, এটা ভলভেয়ার হবে অ্যাকচুয়ালি, ভিক্টর হুগো, চার্লস মন্টেস্কু, জ্যাক রুশো। নাম্বার 6, সকলে অ্যান্সার করে ফেলেন। নাম্বার 6 এর অ্যান্সার কি হবে বলেন প্রিয় শিক্ষার্থী? নাম্বার 6 জ্যাক রুশো। চলে আসেন নাম্বার 7-এ। আমরা যদি নাম্বার 7-এ আসি, ইতিহাস বেত্তারা কাকে দ্য চিফ, এটা চিফ বানানটা ভুল আছে, একটু ঠিক করে নিবেন। এটা কি হবে? দ্য চিফ প্রফেট অফ দ্য রেভলিউশন। রেভলিউশন মানে হচ্ছে বিপ্লব। তার মানে আমাদের কাছে জানতে চেয়েছে বিপ্লবের প্রধান প্রবক্তা বা দ্য চিফ প্রফেট অফ রেভলিউশন, এটার প্রধান প্রবক্তা বলে অভিহিত করেন কাকে? ভিক্টর হুগো, ভলভেয়ার, চার্লস মন্টেস্কু নাকি জ্যাক রুশো? নাম্বার 7, প্রিয় শিক্ষার্থীরা অ্যান্সারটি বলে দেন কি হবে? জ্যাক রুশো। জ্যাক রুশো সম্পর্কে আরেকটি এমসিকিউ পড়লাম আমরা, সেটি কি? সেটি হচ্ছে তিনি দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বইটি রচনা করেন। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বইটি রচনা করা জ্যাক রুশো, দ্য চিফ প্রফেট অফ দ্য রেভলিউশন বা বিপ্লবের প্রধান প্রবক্তা। এটা একটু খাতায় সকলে লিখবেন। ইসলামী ইতিহাস ক্লাস রাত 9টায়, ইনশাল্লাহ রাত 9টায় ইসলামী ইতিহাস ক্লাসটি অনুষ্ঠিত হবে। প্রিয় শিক্ষার্থীরা দ্রুত অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন, ঠিক আছে? চলে আসেন নাম্বার 8। সংবিধান সভা সমগ্র ফ্রান্সকে কতটি ডিপার্টমেন্ট বা প্রদেশে ভাগ করে? এটা একটু বানান ভুল আছে, করেছিল, ঠিক আছে? কতটি প্রদেশে ভাগ করেছিল? 80, 83, 85 নাকি 90? বলেন কতটি? ফ্রান্সকে কিন্তু 83টি ডিপার্টমেন্ট কিংবা প্রদেশে ভাগ করে। আপনাদের ডিপার্টমেন্ট আসবে না, আপনাদের কোশ্চেনে থাকলে প্রদেশ আসবে। ফ্রান্সকে কতটি ডিপার্টমেন্টে ভাগ করা হয়? 83। এবং ফরাসি বিপ্লব এটা কত সালে ঘটে বলেন তো, কমেন্ট করেন। ফরাসি বিপ্লব কত সালে ঘটে? সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রদেশগুলোকে কতটি জেলায় বিভক্ত করা হয়েছিল? নাম্বার 9, কতটি জেলায়? 547টি জেলায় বিভক্ত করা হয়েছিল। 9 পর্যন্ত সবার ক্লিয়ার কিনা প্রিয় শিক্ষার্থীরা, একটু আমাকে জানাবেন। নাম্বার 9, ওকে, চমৎকার, অনেকে অ্যান্সার দিচ্ছেন। ইসলামী ইতিহাস ক্লাস রাত 9টায় সংগঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা যারা ইসলামী ইতিহাসের তারা এখন পড়াশোনা করেন আপাতত। ওকে, চলে আসেন 10 নাম্বারে। তৎকালীন ফ্রান্সের কতজন জনসংখ্যা কত ছিল? এটা কিন্তু একটা এমসিকিউ। তৎকালীন ফ্রান্সের 2,60,00,000 জনসংখ্যার মধ্যে কত লক্ষ নাগরিক সক্রিয় বলে বিবেচিত বা ভোটাধিকার লাভ করেছিল? 80 লক্ষ, 83 লক্ষ, 45 লক্ষ নাকি 90 লক্ষ? একটু অ্যান্সার করে দিবেন সকলে। ফ্রান্সের জনগণ ছিল কিন্তু 2,60,00,000, কিন্তু তাদের মধ্যে যাচাই বাছাইয়ের মাধ্যমে কতজন ভোট দেওয়ার অধিকার পায়? 80 লাখ, 83 লাখ, 45 লাখ নাকি 90 লাখ? নাম্বার 10 কি হবে? কতজন? প্রিয় শিক্ষার্থীরা উত্তর দিয়ে ফেলবেন। 45 লক্ষ। জনগণ ছিল 2,60,00,000, তার মাঝে ভোটাধিকার পায় 45 লক্ষ। চলে আসেন পরেরটায়। জনতা কত সালে টুইলারিশ রাজপ্রাসাদ আক্রমণ করে? কোন রাজপ্রাসাদ আক্রমণ করে? টুইলারিশ। আচ্ছা, 15 জুন 1792, 18 জুন 1792, 20 জুন 1792, 21 জুন 1792। নাম্বার 11, 11 নাম্বার বলে ফেলেন ঝটপট। দেখেন 20 জুন 1772, 20 জুন 1792, দুঃখিত, 20 জুন 1792 জনতা টুইলারিশ রাজপ্রাসাদ আক্রমণ করে। ওকে,
চলে আসেন 12 নম্বরে। রোবস্পিয়ারকে কখন গিলোটিনে মৃত্যুদণ্ড প্রদান করা হয়? 15 জুন 1794, 18 জুন 1793, 20 জুন 1792, 28 জুন 1794। নাম্বার 12। প্রিয় শিক্ষার্থীরা উত্তর করে দিতে হবে, ঠিক আছে? ঝটপট, আজকে আমরা একেবারেই সময় নষ্ট করব না। 12-র অ্যান্সার কি হবে? ঘ, 28 জুন 1794 রোবস্পিয়ারকে গিলেটিনে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। আমি যখন একটা সাল বলবো, আপনাদের প্রাথমিক কাজ সেই সালটা কমেন্টে লিখে ফেলা অথবা খাতায় লিখে ফেলা, যাতে আপনাদের ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। এবং ক্লাসে যারা যারা আছেন প্রত্যেকটি শিক্ষার্থী আজকের পিডিএফটি কালেক্ট করার জন্য ক্লাসটি শেয়ার করবেন। ফ্রান্সের কৃষক শ্রমিকদের বলা হতো তৃতীয় শ্রেণী, গরিব শ্রেণী, দ্বিতীয় শ্রেণী। কি বলা হতো? কৃষক শ্রমিকদেরকে কিন্তু তৃতীয় শ্রেণী বলা হতো এবং গরিব শ্রেণী বলা হতো, দ্বিতীয় শ্রেণী বলা হতো না। তাহলে 1 ও 2, 10-13-র অ্যান্সার কি? 1 ও 2। ফ্রান্সে 3 ভাগে ভাগ করা হয়েছিল। এক হচ্ছে যারা ধর্মীয় দীক্ষা দিত যারা, তাদের কর মাফ করা হয়েছিল। তারপরে রাজার যারা ঘনিষ্ঠ, এই গ্রুপ কারা? রাজার ঘনিষ্ঠ ব্যবসায়ী, তারপর জমিদার তারা। এবং তৃতীয় গ্রুপ যত গরিব ছিল, কৃষক শ্রমিক থেকে শুরু করে যারা, তারা। এটা কোন সময়ে হয়েছিল? ফ্রান্সের যে বিপ্লব ঘটেছিল সেই বিপ্লবের পূর্ববর্তী সময়। এই 13 নাম্বার পর্যন্ত কারো কোনো কোশ্চেন? ওকে, ক্লাসে একটু রিঅ্যাক্ট দিয়ে দেই সবাই, রিঅ্যাক্টের পরিমাণ খুবই কম। ওকে, চলে আসেন নাম্বার 14। ফরাসি বিপ্লব হয়েছিল 1789 খ্রিস্টাব্দে রাজা ষোড়শ লুইয়ের রাজত্বকালে, 1848 খ্রিস্টাব্দে। নাম্বার 14-র অ্যান্সার বলে ফেলেন। কবে হয়েছিল? আমরা জানি 1789 এবং রাজা ষোড়শ লুইয়ের রাজত্বকালে। তাহলে 1 ও 2 অ্যান্সার ক। আই হোপ 14 নাম্বারটা বুঝতে পেরেছেন। চলে আসেন পরেরটায়। 15। সন্ত্রাসের রাজত্বের প্রধান নেতা ছিলেন রোবাসপিয়ার, নেপোলিয়ন নাকি ডাল্টন? নাম্বার 15। গতকালে সিকিউ এর একটা ক্লাস হয়েছে, যারা যারা ক্লাসটি করেননি তাদেরকে সেই ক্লাসটি করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ওকে, তারপরে আসেন সন্ত্রাসের রাজত্বের প্রধান নেতা কে ছিল? কে ছিল বলেন? রোবাসপিয়ার এবং ডাল্টন, এই দুইজন ছিলেন। তাহলে 1 ও 3। চলে আসেন নাম্বার 16-তে। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? ষোড়শ লুই, দ্বাদশ চার্লস, তৃতীয় নেপোলিয়ন। 16 নাম্বার কি হবে বলেন? নাম্বার 16। ওকে, একজন কি কমেন্ট করেছেন? গিলেটিন কি একটু বলেন। গিলেটিন এমন এক ধরনের, মানে আপনি যন্ত্র বলতে পারেন, যেখানে মানুষের মাথা ঢুকিয়ে দেয়া হয় এবং সেই মাথাটাকে কেটে নেওয়া হয়। মানে আপনারা হয়তো বিভিন্ন মুভিতে দেখেছেন এই রকম একটা পাত মানুষের মস্তিষ্ক এখানে দেয়া হয়, বডি পিছনে থাকে এবং এই মস্তিষ্কটার মাঝ এবং বডির মাঝখানে একটা ডিভাইডার থাকে এবং ওই অংশটা বরাবর একটা ধারালো ধাতব বস্তু এসে সেই মাথাটা কেটে দেয়। এই শিরচ্ছেদ প্রক্রিয়ার এই যে যন্ত্রটা দ্বারা সাধিত হয় তাকে গিলেটিন বলা হয়। তাহলে নাম্বার 16-র অ্যান্সারটা বলেন। নাম্বার 16। প্রিয় শিক্ষার্থী, 16 নাম্বার কি হবে একটু বলে ফেলেন ঝটপট। ওকে, অনেকে খ উত্তর দিচ্ছেন কিন্তু ভুল। এই তো দেখেন, ষোড়শ লুই এবং কোন রাজা? ষোড়শ লুই কিন্তু কনফার্ম। এখন আপনাদের দুইটার মধ্যে একটা পিক করতে হবে। কি হবে? ষোড়শ লুই এবং দ্বাদশ চার্লস। 1 ও 2। 16-র অ্যান্সার কত? ক।
অস্ট্রিয়ার রাজধানীর নাম কি? ব্রাসেলস, বার্লিন, মস্কো নাকি ভিয়েনা? নাম্বার 17। নাম্বার 17 কি হবে প্রিয় শিক্ষার্থীরা, একটু বলে ফেলেন। 17 অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। চলে আসেন নাম্বার 18তে। ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে অভিজাত শ্রেণী কয়টি উপগোষ্ঠী ছিল? 18 নাম্বার বলেন, কয়টি উপগোষ্ঠী ছিল ফ্রান্সে? ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে অভিজাত শ্রেণী তিনটি উপগোষ্ঠী ছিল। আপনারা শুধু মনে রাখবেন, তখন ফ্রান্সে গোষ্ঠী ছিল তিনটা, 3 ভাগে সবাইকে বিভক্ত করা হয়েছিল। কোশ্চেন যেভাবেই ঘুরিয়ে দিক, যদি আপনারা ফ্রান্সের জনগোষ্ঠীর কথা দেখেন কখন, ফরাসি বিপ্লবের পূর্বে বা প্রাক্কালে, তখন আপনারা অ্যান্সার 3 দিয়ে দিবেন। প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে করুক না কেন। এই পর্যন্ত ক্লিয়ার? কারো কোনো কনফিউশন থাকলে আমাকে জানাতে পারেন। ওকে, চলে আসেন নাম্বার 19। প্রাক বিপ্লব ফ্রান্সের অর্থনীতির অন্যতম অন্ধকারময় দিক ছিল কোনটি? সরকার অমিতব্যয়িতা, সরকারের অমিতব্যয়িতা মানে কি? প্রয়োজনের বেশি খরচ না করা। আর দুঃখিত, মিতব্যয়ী হচ্ছে যে কি করে না, প্রয়োজনের বেশি খরচ করে না, কিন্তু অমিতব্যয়ী প্রয়োজনের বেশি খরচ করে। কৃষক শ্রেণী কর্মবিমুখতা মানে কৃষক শ্রেণী কাজ বেশি করেনি বা ভালো করে তাদের দায়িত্ব পালন করেনি। যাজক শ্রেণীর অতি বিলাসিতা, যাজক কারা? যারা কি করত? ধর্মীয় কাজ করত, তাদের অত্যাধিক বিলাসিতা। নাকি ঘ নাম্বার, এখানে ঘ নাম্বার হবে বিপ্লবীদের সন্ত্রাসী কার্যকলাপ, যারা বিপ্লবী ছিল তারা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালায়। তাহলে একটু আমাকে বলেন অ্যান্সার কি হবে? নাম্বার 19। ইসলামী ইতিহাস কখন হবে? ইসলামী ইতিহাস কিন্তু ঠিক রাত 9 ঘটিকায় অনুষ্ঠিত হবে, এবং ওই সময় সরকার মিতব্যয়ী ছিল না, প্রচুর পরিমাণ অর্থ বিনষ্ট করত। এই জন্য প্রাক বিপ্লব ফ্রান্সের অর্থনীতির অন্যতম অন্ধকার দিক ছিল সরকারের অমিতব্যয়িতা। চলে আসেন নাম্বার 20। এটা হবে অষ্টদশ। কি হবে? অষ্টদশ। অষ্টদশ শতকের দার্শনিকদের অবদান সম্বন্ধে তুমি কোনটিকে সঠিক মনে করো? শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটান, তারা মধ্যযুগের অন্ধকার বিশ্বাসের সাথে কুসংস্কারের তীব্র সমালোচনা করেন, সংগঠিত বিভিন্ন বিপ্লবে নেতৃত্ব দেন, সমাজতন্ত্রকে পৃষ্ঠপোষকতা করেন। কি হবে বলেন? একটু আমাকে বলেন এই পর্যন্ত কোনো কনফিউশন আছে কিনা, এবং 20 নম্বরের অ্যান্সার কি হবে? তারা মধ্যযুগে কিন্তু অনেক অন্ধবিশ্বাস ছিল এবং কুসংস্কার ছিল, সেগুলো সমালোচনা করেন, যার ফলে মানুষজন সেগুলো থেকে বেরিয়ে আসে। চলে আসেন নাম্বার 21। দার্শনিকদের মতবাদ প্রত্যক্ষভাবে বিপ্লবের সৃষ্টি না করলেও তা পরোক্ষভাবে বিপ্লবের ক্ষেত্রে প্রস্তুত করে। কিভাবে? সশস্ত্র সংগ্রামের আহ্বান করে, বিপ্লবের মানসিক প্রস্তুতি গঠন তাদের রচনা কাজ করে, পুরাতন সমাজ এবং শাসন ত্রুটি উল্লেখ করে তারা এ ব্যবস্থা সম্পর্কে কি করে? জনসাধারণের আস্থা নষ্ট করে। একটু আমাকে বলেন এটার অ্যান্সার কি হবে? এই প্রশ্নটা কিন্তু বোঝার মতো। দেখেন, যারা দার্শনিকের কাজ কি? বিভিন্ন জায়গায় গিয়ে দেখবে, সেই জিনিসগুলো দেখে তার দৃষ্টিভঙ্গি থেকে এই ব্যবস্থাটা কেমন সেটা নিয়ে একটা রিভিউ দিবে। ফুড ব্লগাররা যেমন খাবারের রিভিউ দেয়, দার্শনিকরা সমাজ ব্যবস্থার রিভিউ দেয়। আপনারা যদি কোনো ফুড ব্লগারের কাছে শোনেন এই জায়গার খাবার খারাপ, আপনি কিন্তু সেখানে যাবেন না। আর যদি দার্শনিকরা এরকম কোনো মন্তব্য করতেন, জনগণ কিন্তু তখন সচেতন হইতো এবং ওই জায়গাটার উপর বা ওই বিচার ব্যবস্থা থেকে আস্থা হারাইতো। তাহলে দেখেন তারা কি করত? তারা বিপ্লবের মানসিক প্রস্তুতি কি করত? এই মানসিক ভাবে একটা প্রস্তুতি গঠনে তাদের যে রচনা বা তাদের যে লেখা, রচনা মানে এখানে তাদের যে লেখা, সেটা কাজ করতো, মানসিক ভাবে তাদের গঠন করতো যে একটা বিপ্লব করতে হবে। এবং
পুরাতন সমাজ এবং শাসন ব্যবস্থার ত্রুটি উল্লেখ করে তারা এই ব্যবস্থা সম্পর্কে জনসাধারণের আস্থা নষ্ট করে। যখন ধরেন যে ফুড ব্লগার বলল যে না এখানে পরিবেশ ভালো না, খাবার ভালো না, এখানে খাবারের মান ভালো না, আপনার যেমন সেই দোকানের প্রতি আস্থা নষ্ট হয়ে যাবে, এই দার্শনিকরা যখন কোনো জায়গা সম্পর্কে বা কোনো সমাজ ব্যবস্থা সম্পর্কে সেই সমাজের শাসকদের ত্রুটি মানে কি ভুল নিয়ে কথা বলে, তখন সেই জনসাধারণেরও আস্থা নষ্ট হয়। তাহলে 21-এর অ্যান্সার কি হবে? 21-এর অ্যান্সার হবে 2 ও 3। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপরে চলে আসেন নাম্বার 22। চলে আসেন নাম্বার 22-এ। 9টায় হবে, 9টায়, রাত 9টায়। আপনাদের তো পোস্টে বলা আছে এই জিনিসটা বারবার। 9টায় হবে, পর পেজে হবে। চলে আসেন ফরাসি বিপ্লব সংগঠনে, এটা রাজা হবে। ফরাসি বিপ্লব সংগঠনে রাজা ষোড়শ লুইয়ের দায় কি ছিল বলে তুমি মনে করো? তিনি পরিস্থিতির জটিলতা সম্পর্কে অবহিত ছিলেন না। অবহিত না থাকা মানে জানা ছিল না। তৃতীয় শ্রেণীর মুখপাত্র হিসেবে বুর্জোয়ার শ্রেণীর দাবিগুলো মেনে নেয়নি। বৈদেশিক প্রভাবে পরিচালিত হয়েছে নাকি উপরের সবগুলো? 22-এর অ্যান্সার কি হবে? দেখেন, তৃতীয় শ্রেণীর মুখপাত্র হিসেবে বুর্জোয়া শ্রেণীর দাবিগুলো তিনি মেনে নেয়নি। ঠিক আছে, এটাই ছিল তার যেই ব্যর্থতা বা তার যেই দায়, সেই দায়টা ছিল। ওকে, তারপরে আসেন সংবিধান সভার কার্যাবলীর ফলে ফ্রান্সের শাসন ব্যবস্থার কি পরিবর্তন সূচিত হয়? এককেন্দ্রিক শাসন ব্যবস্থা সম্পূর্ণরূপে বিকেন্দ্রীকরণ হয়। বিকেন্দ্র মানে কি? একটা জিনিস কেন্দ্র থেকে ছড়িয়ে পড়লে সেটাকে বিকেন্দ্রীকরণ মানে কারো একার হাতে আর ক্ষমতা থাকে না। সহজ ভাষায় এককেন্দ্রিক মানে একজনের হাতে ক্ষমতা। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় ক্ষমতা কয়জনের হাতে থাকে? একজনের হাতে। সেটা সম্পূর্ণভাবে বিকেন্দ্রীকরণ মানে অনেকের কাছে চলে যায়, কেউ আর একছত্র আধিপত্য বিস্তার করতে পারে না। তারপর আসেন খ নাম্বার, সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। গ নাম্বার, রাজতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হয়। ঘ নাম্বার, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। একটু নাম্বার 23 কি হবে প্রিয় শিক্ষার্থীরা? অ্যান্সারটি বলে দিবেন। নাম্বার 23 অনেকে অনেক অ্যান্সার দিচ্ছেন, আমি আরেকটু সময় দিচ্ছি, বলেন কি হবে? আচ্ছা, তারপরে আসেন কি হবে? দেখেন, তখন কিন্তু এককেন্দ্রিক শাসন ব্যবস্থা থাকলো না, মানে একজন আর সেখানে শাসন করবে না, অনেকে সেখানে শাসন করবে। এবং এই এককেন্দ্রিক শাসন ব্যবস্থা ভেঙে সম্পূর্ণভাবে বিকেন্দ্রীকরণ মানে অনেকের কাছে ক্ষমতা থাকবে, একজন আর পাওয়ারফুল থাকবে না। ওকে, চলে আসেন নাম্বার 24। মানে আগে আমরা একটা উদ্দীপক দেখব। ওকে, একজন কোশ্চেন করেছেন বুর্জোয়া শ্রেণী কি? বুর্জোয়া শ্রেণী বলতে বোঝানো হয় ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা মোটামুটি সফল হয়েছে, আর্থিকভাবে সচ্ছল তারা। আবার ধরেন যে মধ্যবিত্ত এবং আমরা উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত এই দুই গ্রুপকেও বুর্জোয়া শ্রেণী বলতে পারি। তারপরে চলে আসেন এবং যারা দরিদ্র তারা কিন্তু অন্য শ্রেণীর। কিন্তু একটা শ্রেণী আছে একেবারে উচ্চবিত্ত, মানে তারা খুবই আর্থিকভাবে সচ্ছল। আর বুর্জোয়া শ্রেণী বলতে উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত এই দুইটার একটা কম্বিনেশন। ওকে, নিচের উদ্দীপকটি পড়ে নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও। বিভিন্ন দৃষ্টিকোণ হতে বিচার করলে সংবিধান সভার নানা ত্রুটি ধরা পড়ে, কিন্তু এসব ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও গণপরিষদ কর্তৃক গৃহীত নতুন সংবিধান একাধিক বিষয়ে শুভ হয়েছিল। এ সংবিধান জনগণের মানসিক দৃষ্টিভঙ্গির যে পরিবর্তন তা এনেছিল এবং তার গুরুত্ব কখনো অস্বীকার করা যাবে না। আমরা একটা উদ্দীপক করলাম, এবার আমাদের কি করতে হবে? এটা রিলেট করতে হবে। উদ্দীপকটি কোন ঘটনাটিকে নির্দেশ করে? বলশেভিক বিপ্লব, ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লব নাকি সমাজতান্ত্রিক বিপ্লব? নাম্বার 24 একটু আমাকে বলে ফেলেন।
নাম্বার 24, নীল কাব্য লিখছে, সময় নষ্ট না করে তাড়াতাড়ি ক্লাস নেন। আপনাদের একের পর এক ব্যাখ্যা দেওয়া হচ্ছে আর তো এমসিকিউ বলা হচ্ছে, সময় আপনার কোথায় নষ্ট মনে হলো আমার জানা নেই। আর যাদের মানে অন্য কোনো কাজ আছে তারা অন্য কাজে চলে যান, কোনো সমস্যা নেই। আর যারা ক্লাস করতে চান তারা মনোযোগ দিয়ে ক্লাস করেন। ওকে, তাইলে 24 কারা, কার সাথে মিল আছে? এই ফরাসি বিপ্লবের সাথে আমাদের উদ্দীপকের ঘটনাটা কিন্তু মিল আছে, যে ফরাসি বিপ্লবের ফলে অনেক ধরনের ভুল বিচ্যুতি থাকা সত্ত্বেও কিছু কিছু দিক কিন্তু ভালো জিনিসও নির্দেশ করে। চলে আসেন নাম্বার 25, কোনটিকে সংবিধান সভা ত্রুটি হিসেবে বলা যায়? ত্রুটি জনবিচ্ছিন্ন ছিল, এ সভার সদস্যবৃন্দ বুদ্ধিমান ছিলেন কিন্তু তাদের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না। অভিজ্ঞতা বানানটা একটু ঠিক করে নিবেন। তারপরে আসেন, এরাও পরোক্ষভাবে একনায়কের পূজারী ছিলেন, সদস্যগণ বাস্তব অবস্থার আলোকে ব্যবস্থা গ্রহণ করেন। নাম্বার 25 কি? এই সবার সদস্যগণ বুদ্ধিমান ছিল কিন্তু তাদের রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না। এটাই হচ্ছে তাদের মেইন যে ত্রুটি বা ভুল, সেই জিনিসটা। তারপরে আসেন 26, সংবিধান সভার কার্যাবলীর মধ্যে অন্যতম হিসেবে উল্লেখ করা যায়, বিচারে জুরি প্রথা প্রবর্তিত হয়, রাজার একক নেতৃত্ব স্বীকার করে নেওয়া হয়, চার্চের পুনর্গঠন হয়। নাম্বার 26 কি হবে বলেন? 26 কি হবে? বিচারে জুরি প্রথা কিন্তু প্রবর্তিত হয় এবং চার্চের পুনর্গঠন হয়। তাহলে 26 এর অ্যান্সার খ। ক্লিয়ার কিনা একটু বলবেন। ওকে, তারপরে চলে আসেন নাম্বার 27, ফরাসি বিপ্লবের স্লোগান কি ছিল? স্বাধীনতা, মৈত্রী, সাম্য। এটা কি হবে? সাম্য। স্বাধীনতা, মৈত্রী, সাম্য। ওকে, চেতনা, স্বাধীনতা, সাম্য, অনুপ্রেরণা, সাম্য, স্বাধীনতা, সাম্য, মৈত্রী, স্বাধীনতা। নাম্বার 27 কি ছিল? সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। সিকোয়েন্স মনে রাখবেন, স ম স, সাম্য, মৈত্রী, স্বাধীনতা। আমার সাথে বলেন, স ম স, সাম্য, মৈত্রী, স্বাধীনতা। কিসের স্লোগান ছিল? ফরাসি বিপ্লবের স্লোগান। এটা কিন্তু পরীক্ষায় অবশ্যই পরীক্ষায় আসবে, হয় ক নাম্বারে আসবে অথবা এমসিকিউ আসবে। সাম্য, মৈত্রী, স্বাধীনতা, স ম স। চলে আসেন 28, ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সে কয় ধরনের প্রত্যক্ষ কর প্রচলিত ছিল? মানে কয়টা কর দেয়া লাগতো? কয়টা দেয়া লাগতো? 3টা কর দেয়া লাগতো, 3 টাইপের। এবং যারা যাজক ছিলেন বা উপাসক ছিলেন তাদের কিন্তু কোনো প্রকার কর দেয়া লাগতো না, এই জিনিসটা মনে রাখবেন। তারপরে আসেন, ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সের সমাজ কয়টি ভাগে বিভক্ত ছিল? এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবং বারবার আসে। 3 ভাগে বিভক্ত ছিল। তারপরে আসেন 30, কে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক ছিলেন? ফিডেরো, মন্তেস্কু, রিসেলু নাকি ম্যাজারিন? একটু বানানগুলার সমস্যা আছে, একটু ঠিকঠাক করে নিয়েন। জাস্ট খালি মনে রাখবেন, মন্তেস্কু তিনি কিন্তু নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক ছিলেন বা সাপোর্টার ছিলেন। ওকে, একটু আমি দেখবো কারো কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, তারপরে আসেন নাম্বার 31, তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দিব বা শিক্ষিত জাতি দিব। উক্তিটি কার? একটু অ্যান্সার করে ফেলেন। নাম্বার 31 এর অ্যান্সার বলেন কি? নেপোলিয়ন। তারপরে আসেন পরেরটায় যাব। নাম্বার 32, ফিজিও ক্যাটিডের প্রবক্তা ছিলেন কে? ছিলেন বানানটা ভুল, অ্যাডাম স্মিথ, মন্তেস্কু, ভলভেয়ার হবে আর রুশো। নাম্বার 32 কি হবে? নাম্বার 32 কে? অ্যাডাম স্মিথ ছিলেন। তারপরে আসেন 33, টেনিস কোর্ট শপথ কোন বিষয়টির সাথে জড়িত? রুশ বিপ্লব, ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লব, কৃষি বিপ্লব। কার সাথে? ফরাসি বিপ্লবের সাথে টেনিস কোর্ট শপথ বিষয়টি জড়িত। চলে আসেন নাম্বার 34-এ, 1789 সালে ফ্রান্সে কতটি জাতীয় আদালত গঠন করা হয়? 34। কয়টি? 2টি জাতীয় আদালত গঠন করা হয়। ক্লিয়ার কিনা এই পর্যন্ত জানাবেন। চলে আসেন তারপরে। ওকে,
নাম্বার 35, কত সালে ফ্রান্সে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের শাসন ব্যবস্থা শুরু হয়? নাম্বার 35 কত সালে? 1791 সালে। কত সালে? 1791 সালে ফ্রান্সে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের শাসন শুরু হয়। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের স্থাপত্য কে ছিলেন একটু বলেন। তারপরে 36 নম্বরে আসেন, জিরোডিস্ট দল কোন ধরনের আদর্শে বিশ্বাসী ছিল? একটু বানান ভুল আছে, ঠিক করে নিবেন। কোন ধরনের? প্রজাতান্ত্রিক আদর্শে। প্রজাতান্ত্রিক আদর্শে। কি আদর্শ? প্রজাতান্ত্রিক। রফিক জেকোবিনদের শাসনামলে মানুষ হত্যার একটি অত্যাধুনিক যন্ত্রের কথা জানতে পারলো। রফিক কোন যন্ত্রের নাম জানতে পারলো? গিলোটিন, রোজপিয়ার, তরবারি নাকি হেমলক? নাম্বার 37 কিসের কথা জানতে পেরেছে? একটু আগেই বলেছি গিলোটিন। ঠিক আছে, গিলোটিন দ্বারা কি করা হতো? একটু ওয়েট করবেন। ওকে, গিলোটিন দ্বারা কি করা হতো? শিরচ্ছেদ করা হতো বা মস্তিষ্ককে শরীর থেকে আলাদা করে দেয়া হতো। ক্ষমতা স্বকেন্দ্রীকরণ হবে এইটা, বা স্বতন্ত্রীকরণ বা স্বকেন্দ্রীকরণ মানে নিজের দিকে নিয়ে আসার প্রবক্তাকে মন্টেস্কু, ভলভেয়ার, রুশো নাকি ফিড্রো? এটা কিন্তু যতগুলো ভলটেয়ার দেখতেছেন ভেয়ার হবে। ঠিক আছে, নাম্বার 38 এর একটু অ্যান্সার করে দিবেন। নাম্বার 38। ওকে, 38 এর কি হবে? মন্টেস্কু। ক্ষমতা স্বতন্ত্রীকরণ মানে নিজের দিকে নিয়ে আসা, স্বতন্ত্র করা, সেটা কে করেছেন? মন্টেস্কু। চলে আসেন তারপরেরটায়, সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির রচয়িতা কে? এটা কিন্তু একটু আগে আমি পড়িয়েছি, রিপিট কোশ্চেন। কে? অ্যান্সার বলে দেন কে? রুশো, জ্যাক রুশো। তারপরে আসেন নাম্বার 40, নেপোলিয়ন কত সালে ফ্রান্সের শাসনভার গ্রহণ করেন? নাম্বার 40 কত সালে করেন? 1799 সালে। কত সালে? 1799 সালে। চলে আসেন তারপরেরটায়, তাহলে নেপোলিয়ন কত সালে ফ্রান্সের শাসনভার গ্রহণ করে? 1799। নেপোলিয়ন ফরাসি বিপ্লবের জন্য কোনটিকে দায়ী করেছেন? সামাজিক শ্রেণী বিভাগ, সামাজিক অহমিকা। অহমিকা মানে কি? অহমিকা মানে অহংকার। অহমিকা মানে অহংকার। তারপরের পয়েন্টে তিনি বলেছেন সামাজিক দাঙ্গা। দাঙ্গা মানে একে অপরের সাথে যুদ্ধ। আর সামাজিক সংহতির অভাব। নাম্বার 41 কি হবে বলেন? 41 হবে সামাজিক অহমিকা বা অহংকার। চলে আসেন নাম্বার 42, 1770 সালের পর ফ্রান্সে মন্দা দেখা দেয়। মন্দা মানে কি? মন্দা দ্বারা আপনি বুঝতে পারেন যে সেখানে খাদ্যের একটা অভাব দেখা যায়, এবং এই যে খাদ্যের অভাব দেখা যায় এটা কেন দেখা যায়? কৃষি উৎপাদনে, শিল্প উৎপাদনে, রপ্তানি উৎপাদনে। একটু অ্যান্সার করে দিবেন 42। তৎকালীন সময়ে কিন্তু কৃষি উৎপাদন এবং শিল্প উৎপাদনটা ভালো হয়নি, যার ফলে কিন্তু ফ্রান্সে মন্দা দেখা যায়। তাহলে অ্যান্সার কি? কৃষি উৎপাদন, শিল্প উৎপাদন। চলে আসেন 43, ফরাসি অভিজাতদের উচ্চতর গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল রাজার সভার সেনাপতি, রাজদূত। নাম্বার 43 কি হবে বলেন? এই তিন ধরনের জনগোষ্ঠী কিন্তু এর অন্তর্ভুক্ত ছিল। রাজার সভা বা সভাসদ যেটাকে বলা হয়, সভাসদ, সবার সবাই, সেনাপতি এবং রাষ্ট্রদূত ফরাসি অভিজাতদের উচ্চতর গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল। চলে আসেন 44 দেখেন 17 শতকে ফরাসি রাজতন্ত্রকে একটি স্বৈরতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করেন কে? কে করে এটা? রুশো, ম্যাজারিন নাকি চতুর্দশ লুই? 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2 ও 3। নাম্বার 44। একটু 44 নাম্বারটা একটু বলে ফেলবেন ঝটপট। নাম্বার 44 কি হবে? ওকে, 44 কি? এই তিনজনই। তারপরে চলে আসেন 45-এ চলে যাব আমরা। ভলভেয়ার তার লেখার মাধ্যমে আঘাত করেন ফ্রান্সের গির্জাকে, যাজক সম্প্রদায়কে, যাজকদের রাজনীতিকে। যাজক কারা? যারা কি করে? যারা বিভিন্ন জায়গায় ধর্মীয় যে সকল দীক্ষা সেগুলো দেয় এবং ধর্মীয় চর্চা করে। তিনি গির্জাকে, যাজক সম্প্রদায়কে এবং যাজক রাজনীতি, এই তিনটাকেই কিন্তু তার লেখার মাধ্যমে আঘাত করে। ওকে, চলে আসেন 1789 সালের
ফ্রান্সে প্রণীত সংবিধানের ত্রুটি কি? নাম্বার 46, ত্রুটি কি? ক্ষমতার স্বকেন্দ্রীকরণ বা নিজের দিকে নিয়ে আসার নীতির বেশি প্রয়োগ, দরিদ্র শ্রেণীকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা, এর কার্যকাল ছিল মাত্র 2 বছর। এই 3টি কারণই ফ্রান্সে প্রণীত সংবিধানের ত্রুটি ছিল। আপনারা দেখেছেন কতজন জনগোষ্ঠী ছিল? 2,60,00,000, কিন্তু তাদের মধ্যে দরিদ্র শ্রেণীকে বাদ দেওয়া হয়েছে এবং ভোটের অধিকার পেয়েছে শুধু 45 লাখ। এখান থেকেই বোঝা যায় এটা একটা অন্যতম বড় একটা ত্রুটি, এবং এর স্থায়িত্ব ছিল শুধুমাত্র 2 বছর এবং ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির বেশি প্রয়োগ ছিল। তার মানে অ্যান্সার কত? ঘ নাম্বার, 4টাই। 47, ফরাসি বিপ্লবের ফলাফল হলো ধ্রুব রাজতন্ত্রের পতন, তারপরে বাস্তিল দুর্গের পতন, তারপরে সমাজতন্ত্রের দুর্গের পতন। এটা কি হবে? সমাজতন্ত্র, সমাজতন্ত্রের দুর্গের পতন। 1 ও 2, 1 ও 3, 2 ও 3 নাকি 1, 2 ও 3? নাম্বার 47 কি হবে? এটা কিন্তু হবে বাস্তিল দুর্গের পতন এবং ধ্রুব রাজতন্ত্রের পতন, 1 ও 2। চলে আসেন নাম্বার 8। আচ্ছা ঠিক আছে, আমরা এবার তৃতীয় অধ্যায় প্রথম বিশ্বযুদ্ধ, ভার্সাই সন্ধি এবং লিগ অফ নেশনস নিয়ে কথা বলবো। এই অধ্যায়টা আমি গতদিন কিন্তু মোটামুটি আপনাদেরকে পড়িয়েছিলাম। ওকে, চলে আসেন আমরা একটু চলে যাই আমাদের তৃতীয় অধ্যায়ে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কবে? আপনাদের বলেছিলাম শুরু হয়েছিল 1914-তে, চলেছে 1918 পর্যন্ত, তাহলে 1914 সালে। তারপরে আসেন নাম্বার 2, ত্রিপক্ষীয় আতাতে সদস্য ছিল ইংল্যান্ড, ফ্রান্স, যুক্তরাষ্ট্র। নাম্বার 49 এর একটু অ্যান্সারটা করে দিবেন ঝটপট। কারা ছিল? এখানে কিন্তু ইংল্যান্ড, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2 ও 3। ত্রিপক্ষ মানে বুঝতেই পারছেন 3টা পক্ষ থাকবে, এবং এই আতাতের সদস্য কে ছিল? 49। হ্যাঁ, 3টাই ছিল, চমৎকার। ইংল্যান্ড, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র 3টাই ত্রিপক্ষীয় আতাতে সদস্য ছিল। নিচের অনুচ্ছেদটি পড়ে নিচের 2টি প্রশ্নের উত্তর দাও। কংসুর গ্রামের মজনু ও লাইলি পার্শ্ববর্তী উলপুর গ্রামে বেড়াতে গেলে দুষ্কৃতিকারীদের 2 জনকে হত্যা করে। এ নিয়ে 2 গ্রামের বাসিন্দাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। এই হত্যাকাণ্ডকে উলপুরের হত্যাকাণ্ড বলা হয়। সেম একটা জিনিস কিন্তু আমরা দেখেছিলাম। ওকে, কিসে দেখেছিলাম? প্রথম বিশ্বযুদ্ধে। এখন বলেন কংসুর গ্রামের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন স্থানের মিল আছে? নাম্বার 50 বলেন বসনিয়া, বসনিয়াতে এই হত্যাকাণ্ডটা হয়েছিল। তারপরে আসেন 51, উক্ত ঘটনার পর কি শুরু হয়? প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ নাকি ভার্সাই সন্ধি? 51 কি হয় বলো? প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এবং 1919-এ ভার্সাই সন্ধি হয়। তাহলে 1 ও 3, অর্থাৎ উত্তর হচ্ছে খ। এই ঘটনার ফলে কি হয়? প্রথম বিশ্বযুদ্ধ সূত্রপাত হয়, যেটা 14 থেকে 18 চলে। তারপর 1919-এ ভার্সাই সন্ধি হয়। আরেকটা তথ্য দিয়ে রাখি, লিগ অফ নেশনস গঠিত হয় 1920 সালে। তাহলে 18 পর্যন্ত বিশ্বযুদ্ধ, 19-এ ভার্সাই সন্ধি, 20-এ লিগ অফ নেশনস। চলে আসো 52-তে, ত্রিশক্তি আতাত বা ত্রিসম্রাটের মৈত্রী চুক্তি স্বাক্ষর হয় কত সালে? 1814, 1818, 1873, 1845। একটু অ্যান্সার করে দিবা। 52, 1873 সালে। 52 পর্যন্ত কোনো সমস্যা আছে? একটু আমাকে বলেন তো 52 পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? ওকে, চলে আসেন নাম্বার 53-তে। প্রথম বিশ্বযুদ্ধের 3টি মহাদেশ থেকে অংশগ্রহণকারী দেশগুলোর সংখ্যা কত ছিল? 53। কতজন ছিল? 34টা দেশ ছিল। তারপরে আসেন 54, প্রথম বিশ্বযুদ্ধের আসন্ন কারণ ছিল অর্থনৈতিক, রাজনৈতিক উপনিবেশ স্থাপন স্পৃহা, যুবরাজ ফ্রান্সিস ফার্দিনালের হত্যাকাণ্ড। 54 নাম্বার কি? দেখেন বসনিয়া নামক স্থানে যখন যুবরাজ ফ্রান্সিস
ফার্দিনান্দের হত্যাকাণ্ড হলো, তখন কিন্তু এই প্রথম বিশ্বযুদ্ধের একেবারে তাৎক্ষণিক যে কারণটা বলা হয় সেটা হচ্ছে যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্দের হত্যাকাণ্ড। কোথায় হয়েছিল? বসনিয়া নামক স্থানে। ওকে, তারপরে আসেন 1919 সালে প্যারিসের ভার্সাই সম্মেলনে কতটি দেশ প্রতিনিধিত্ব করে? নাম্বার 55, 25, 30, 32 নাকি 40? কয়টি? 32টি দেশ অংশগ্রহণ করে। চলে আসেন তারপরেরটায় 56, প্রথম বিশ্বযুদ্ধে কত কোটি মানুষকে সেনাবাহিনীর সদস্য হিসেবে যুদ্ধে অংশ নিতে হয়েছিল? কতটি দেশকে? এখানে কতটি, দুঃখিত, প্রথম বিশ্বযুদ্ধে কত কোটি মানুষকে সেনাবাহিনীর সদস্য হিসেবে অংশগ্রহণ করতে হয়েছিল? ওকে, কতজনকে? 7 কোটি। কতজন মানুষ? 7 কোটি মানুষকে। ওকে, চলে আসেন 57, জার্মানির কয়লা সমৃদ্ধ স্টার বেসিন অঞ্চলটি কত বছরের জন্য জাতিপুঞ্জের তত্ত্বাবধানে নেওয়া হয়? 8, 10, 12 নাকি 15? এই প্রশ্নটা অবশ্যই ইনশাল্লাহ কালকে পরীক্ষায় পাবেন। ওকে, কত বছর? 15 বছরের জন্য নেওয়া হয়। কি নাম? স্টার বেসিন অঞ্চল। কোন দেশের? জার্মানির কয়লা সমৃদ্ধ স্টার বেসিন অঞ্চলটি 15 বছরের জন্য কিন্তু নেওয়া হয়। ওকে, চলে আসেন। ওকে, আপনারা অনেকেই অ্যান্সার দিচ্ছেন, চমৎকার। চলে আসেন নাম্বার 58-তে। ভার্সাই কোথায় অবস্থিত? ভার্সাই অবস্থিত ফ্রান্সে। চলে আসেন নাম্বার 59, প্রথম বিশ্বযুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল কে? কে হয়েছিল? ফ্রান্স, আমেরিকা, ইতালি নাকি ইংল্যান্ড? 59 বলে দেন কে? প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু ফ্রান্স সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপরে আসেন 60, লিগ অফ নেশনস প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা কে ছিলেন? উড্রো উইলসন। উড্রো উইলসন। ওকে, চলে আসেন 61-তে। প্রথম বিশ্বযুদ্ধের প্রধান কারণ ছিল ইংল্যান্ডের কূটনীতি, ফ্রান্সের নিষ্ক্রিয়তা, সারাজীবু হত্যাকাণ্ড নাকি জাতিসংঘের সৃষ্টি না হওয়া? একটা অ্যান্সার করে দেন। 61। ওকে, কি হবে বলেন? সারাজীবু হত্যাকাণ্ড। ওকে, চলে আসেন নাম্বার 62, প্রথম বিশ্বযুদ্ধের পরাজিত শক্তি কে ছিল? 62, এটা আপনারা সকলেই জানেন, কালকে আপনাদেরকে পড়িয়েছি, জার্মানি ছিল। ওকে, তারপরে আসেন প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্র ছিল এশিয়া, ইউরোপ, আফ্রিকা। ক্ষেত্র কে ছিল? নাম্বার 63। আপনারা অনেকেই কমেন্ট করতেছেন, সবার কমেন্ট দেখতে পাচ্ছি না, তারপরেও যদি কারো সমস্যা থাকে 2-3 বার কমেন্ট করবেন, চোখে পড়বে তাইলে। ওকে, এই ক্ষেত্রটা ছিল এশিয়া এবং ইউরোপ। ওকে, তারপরে আসেন 64, প্রথম বিশ্বযুদ্ধের কারণ ছিল জার্মানির জাতীয় উগ্রতাবাদ বা উগ্র জাতীয়তাবাদ, তারপরে ইংল্যান্ডের সাম্রাজ্যবাদ, আমেরিকার উপনিবেশবাদ। আমেরিকার উপনিবেশবাদ ছিল না এই প্রথম দুইটা। তার মানে জার্মানির উগ্র জাতীয়তাবাদ, নিজেদের জাতিকে সেরা মনে করা, ইংল্যান্ডের সাম্রাজ্যবাদ, সকল জায়গায় গিয়ে সাম্রাজ্য তৈরির প্রচেষ্টা। তাইলে অ্যান্সার 1 ও 2। চলে আসেন 65 নাম্বারে। 65 নাম্বার, প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিখ্যাত 14 দফা প্রস্তাব করেন কে? কে করেন? প্রেসিডেন্ট উইড্রো উইলসন এবং লর্ড ক্লিমেনশোস। তাইলে আমাদের অ্যান্সার 1। চলে আসেন, নিচের কোনটিকে ত্রিশক্তি আতাত বলা হয়? জার্মানি, অস্ট্রিয়া, জার্মানি, জাপান, ইতালি, ইঙ্গো ফরাসি, রুশ, ইঙ্গো ফরাসি, তুরস্ক। 66 নাম্বার কি? ইঙ্গো ফরাসি রুশ। ইঙ্গো ফরাসি রুশ। চলে আসেন 67, ত্রিশক্তি চুক্তি এবং ত্রিশক্তি আতাতের বৈশিষ্ট্য কি? কি বৈশিষ্ট্য? বিশ্ব শক্তি সাম্য স্থাপিত হয়, ইউরোপের শক্তি সাম্য স্থাপিত হয়, ইউরোপ না বিশ্ব। আর
আরেকটা হচ্ছে দুই শক্তি শিবিরের মধ্যে অবিশ্বাস বৃদ্ধি পেতে থাকে। তাইলে 1 ও 3, তাইলে অ্যান্সার হচ্ছে খ নাম্বার। চলে আসেন নাম্বার 68। জার্মানি কত খ্রিস্টাব্দে ফরাসি অঞ্চল, দুইটি অঞ্চল বা দুইটি প্রদেশ, কি নাম, আলসাস আর একটা হচ্ছে লোরেন দখল করে? কবে করে? 1914, 1971, 1973 নাকি 1845? একটু 68 নাম্বারটা বলে ফেলেন, কি হবে? 68, 68। আচ্ছা, এই কোশ্চেনটার সমস্যা আছে, এই কোশ্চেনটা একটু স্কিপ করেন, সাল ভুল আছে। ওকে, চলে আসেন 69। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হিসেবে কোনটিকে বলা হয়? একেবারে প্রত্যক্ষ কারণ, ব্রিটেন কর্তৃক জার্মানি নাকি সেরাজেভোর হত্যাকাণ্ড? এটা কিন্তু একটু আগেও আপনাদেরকে পড়িয়েছি, ঠিক আছে? আশা করি আপনারা মনে আছে সেরাজেভোর হত্যাকাণ্ড। চলে আসেন 70। প্রথম বিশ্বযুদ্ধের জার্মান নৌবহর ইংরেজ নৌবহরের সাথে সম্মুখ যুদ্ধ এড়িয়ে চলে কেন? কেন চলে? ডগার ব্যাংক নৌযুদ্ধে জার্মান নৌবহর ক্ষতিগ্রস্ত হয়েছে, এই জন্য তারা আর এই যুদ্ধটা করতে চায়নি। ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা জানে যুদ্ধ হলে তারা হেরে যাবে। প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম ফলাফল কি? অন্যতম ফলাফল হচ্ছে ঔপনিবেশিক দেশসমূহে স্বাধীনতা আন্দোলন করে তারা, এবং বিশ্বে ব্রিটেনের একক আধিপত্য কিন্তু তখন হয়নি, রাশিয়ার সমাজতান্ত্রিক সরকার গঠনের পটভূমি তৈরি হয়। তাইলে অ্যান্সার হচ্ছে 1 ও 3। 71 পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? ওকে, চলে আসেন লিগ অফ নেশনের প্রথম অধিবেশন। লিগ অফ নেশনের প্রথম অধিবেশন কবে হয়? 1919 সালে। এটা প্রতিষ্ঠাই হয়েছে 1920-এ বলেছি। তাহলে এই দুইটার মধ্যে একটা উত্তর হবে। কবে? 10ই জানুয়ারি। কবে? 10ই জানুয়ারি 1920, 10 জানুয়ারি মনে রাখবেন, ঠিক আছে? 1914 থেকে 18 ওই যুদ্ধ, বিশ্বযুদ্ধ। তারপরে কি হইল? 1919-এ ভার্সাই চুক্তি, 1920-এ কি হইল? লিগ অফ নেশনস। বারবার বলতেছি কারণ এই তিনটা থেকে একটা কোশ্চেন কমন পাবেন। ওকে, আচ্ছা চলে আসেন। তারপরে আমরা একটা উদ্দীপক দিয়েছি, প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি দায়ী ছিল কিনা? আচ্ছা, এটা ছিল হবে। জার্মানি দায়ী ছিল কিনা এ বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক দেখা যায়। প্রথম বিশ্বযুদ্ধের পর প্যারিসের শান্তি বৈঠকে বিজয়ী মিত্রশক্তি জার্মানিকে যুদ্ধাপরাধী ঘোষণা করে। কাইজারকে যুদ্ধাপরাধী হিসেবে শাস্তিদানের চেষ্টাও করা হয়। তারপরে আসেন আমরা একটু চলে যাই 73-এ। 73-এ কি বলা আছে? প্রথম বিশ্বযুদ্ধের মনস্তাত্ত্বিক কারণ কোনটি? এটা কিন্তু মনস্তাত্ত্বিক কারণ যদি বলে, এক কথায় ব্রিটেন এবং জার্মানির যেই ঔপনিবেশিক যেই একটা দ্বন্দ্ব ছিল বা প্রতিদ্বন্দ্বিতা ছিল, এইটা। চলে আসেন 74-এ। প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানিকে যে সব ক্ষেত্রে দায়ী করা হয় সেগুলো কি? নাম্বার 74। কি কি কারণে দায়ী করা হয়? জার্মানির এই ওয়েন পলিটিক নীতি, এই পলিটিক্যাল নীতি, তারপরে নগ্ন ক্রোর এবং আত্মম্ভরী জার্মান জাতীয়তাবাদ, যেগুলোকে এক কথায় বলা হয় উগ্র জাতীয়তাবাদ। 3, কাইজারের সাম্রাজ্যবাদী নীতি, মানে সকল অঞ্চলকে নিজেদের মধ্যে নিয়ে এসে নিজেদের সাম্রাজ্য তৈরি করা। তাহলে 4টাই। চলে আসেন পরেরটা, জাতিপুঞ্জের স্থায়ী সদস্য কয়টি? 2, 3, 4, 5। কয়টা ছিল? নাম্বার 75। কয়টা ছিল? 4টা ছিল। ওকে, চলে আসেন নাম্বার 76-এ। কত সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়? একটু আগেও বলেছি এবং আপনারাও খুব ভালো করে জানেন, 1914। চলে আসেন 77-এ। কোন চুক্তির মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে? কোন চুক্তি? ভার্সাই চুক্তির মধ্য দিয়ে। কোন চুক্তি? ভার্সাই চুক্তি। চলে আসেন তারপরেরটায় 78। ভার্সাই চুক্তিতে কিসের ইচ্ছা প্রাধান্য পায়? কিসের ইচ্ছা প্রাধান্য পায়? সংকীর্ণ জাতীয় স্বার্থ রক্ষার।
সংকীর্ণ জাতীয় স্বার্থ রক্ষার, মানে শুধুমাত্র নিজেদের যে জাতীয় স্বার্থ রক্ষা সেটা কিন্তু গুরুত্ব পায়। জার্মানি কত তারিখে রাশিয়া আক্রমণ করে? 79। কি হবে বলেন? 1 আগস্ট 1914। কবে? 1 আগস্ট 1914। তারপরে আসেন 80 নাম্বার। কত তারিখে জার্মানি ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন? 1 আগস্ট 1914, 3রা আগস্ট 14, 2রা আগস্ট নাকি 4ঠা আগস্ট? নাম্বার 80। কত আগস্ট বলেন? এটা কিন্তু 2 আগস্ট 1914। আশা করি আপনারা বুঝতেছেন। হ্যাঁ, আপনাদেরকে আজকে অ্যান্সার শিট দিয়ে দিব, এমসিকিউ এর সাথে অ্যান্সার শিট দিয়ে দিব। 80 পর্যন্ত ক্লিয়ার কিনা একটু আমাকে বলতে হবে প্লিজ। কোনো যদি কনফিউশন থাকে আমাকে বলতে পারেন। ওকে, চলে আসেন 81। 20 শতকের প্রথম দিকে নিচের কোন দেশ ছিল পৃথিবীর সর্ববৃহৎ ঔপনিবেশিক শক্তি? জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, পর্তুগাল নাকি ব্রিটেন? 81 ব্রিটেন ছিল, এটা আপনারা জানেন। কারা ছিল? ব্রিটেন ছিল। একটু 30 সেকেন্ড ওয়েট করেন, চলে আসছে। কারা ছিল? ব্রিটেন। ওকে, তারপরে আসেন 82। কত সালে লন্ডন চুক্তি স্বাক্ষরিত হয়? 1814, 1871, 1839, 1845? 82 কত সালে? গ 1839। তারপরে আসেন 83। প্রথম বিশ্বযুদ্ধের সময় গণতান্ত্রিক রাষ্ট্র ছিল কোনটি? 83 কোনটি ছিল? ফ্রান্স ছিল গণতান্ত্রিক রাষ্ট্র। ওকে, তারপরে আসেন কত সালে ফ্রান্স জার্মানির কাছে পরাজয় স্বীকার করে বা পরাজিত হয়? 84 কত সালে? 1870। কত সালে ফ্রান্স জার্মানির কাছে পরাজিত হয়? 1870। এবং এই রাগটা কিন্তু তারা কখনোই ভোলেনি, এই জন্য তারা জার্মানিকে সবসময় শত্রু মনে করত। 85। প্যারিস শান্তি সম্মেলনের মূল ভিত্তি হিসেবে তুমি নিচের কোনটিকে যথাযথ মনে করো? 85 কি হবে বলেন? এটা কিন্তু উইলসনের যে 14 দফা ছিল বা 14টা দাবি ছিল, এই দাবিটা প্যারিস শান্তি সম্মেলনের মূল ভিত্তি। চলে আসেন 86। আমি উপনিবেশবাদী লোক নই, উপনিবেশবাদী লোক নই উক্তিটি কার? আমি ঔপনিবেশিকবাদী লোক নই উক্তিটি কার? এখানে কিন্তু এই কোশ্চেনটা তোমাদের বোর্ড বই থেকে নেওয়া। একটু আমাকে এটার অ্যান্সার বলতে হবে। আমি ঔপনিবেশিক লোক নই। আমি তোমাদের দুইটা অপশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি অপশন না একবারে উত্তর দেই। বিসমার্ক। কি নাম? লিখে নাও, খাতায় লিখে নাও, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি ঔপনিবেশবাদী লোক নই, এটা কার বক্তব্য? বিসমার্ক। কার বক্তব্য? বিসমার্ক। একটু লিখে নিয়ে আমাকে একটু ডান বলো, একটু আমাকে ডান বলো, তাহলে কিন্তু আমরা সামনেরটায় চলে যাব। কালকের ক্লাসের পিডিএফ কালকেই দেওয়া হয়েছে ভাইয়া, তোমরা এখনো পাওনি কেন? এটাই তো বুঝলাম না। ওকে, তারপরে আসেন 87 নাম্বারে চলে যাব আমরা। বলশেভিক বিপ্লবে চলে এসেছি আমরা, চতুর্থ অধ্যায়। বলশেভিক বিপ্লব কত সালে হয়? বলশেভিক বিপ্লব কত সালে হয় বলেন? 1900 কত সালে? বলশেভিক বিপ্লব কত সালে হয়? সকলে একটু অ্যান্সার করে দেন। কত সালে? 17। তারপরে আসেন 88। বলশেভিক বিপ্লবের উদ্দেশ্য ছিল কি? 88 নাম্বার কি ছিল? সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠাতা করা, যেন সমাজের প্রত্যেকটি মানুষের অধিকার নিশ্চিত হয়। 89। কৃষকদের দুঃখ দুর্দশা ক্রমাগত বৃদ্ধি পেয়েছিল কেন? 89 কেন? জারদের অত্যাচারে। জার মানে কি বলেন তো? জার মানে কি একটু আমাকে জানাবেন একটু পরে, যে কমেন্ট করেন আপনারা জার মানে কি। আমি 90 চলে গেলাম। রুশ বিপ্লবের পথ সুগম হয় কেন? রুশ বিপ্লবের পথ সুগম হয় কারণ শ্রমিকদের দুরবস্থা ছিল এবং কৃষকদের দুরবস্থা ছিল, অর্থাৎ 1 ও 3 উত্তর খ। রুশ বিপ্লবের পথ সুগম হয়েছিল দুইটি কারণে।
শ্রমিকদের একটা দুরবস্থা ছিল, কৃষকদের দুরবস্থা ছিল, এই জন্য রুশ বিপ্লবের পথ সুগম হয়। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্ন তিনটির বা নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও। প্রথম বিশ্বযুদ্ধে ক দেশটি একেবারেই অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে? মানুষ নানা রূপ শোষণের শিকার হলে মিস্টার গয় একটি বিপ্লব ডাক দেয়। পুঁজিবাদের অবসান ঘটিয়ে পরবর্তীতে শোষণহীন সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে এই বিপ্লব অগ্রসর হয়। ক দেশটির অন্তরালে কোন দেশটির চিত্র প্রকাশ পেয়েছে? 91। কোন দেশের চিত্র প্রকাশ পেয়েছে? রাশিয়া। কোন দেশ? রাশিয়া। এবং এই বিপ্লবকে আমরা কি বলতেছি? রুশ বিপ্লব। 92 তে চলে আসেন। উদ্দীপকের গ দেশটি দ্বারা কাকে বোঝানো হয়েছে? লেনিন, মার্কস, অ্যাঙ্গেল নাকি নেপোলিয়ন? এটা আমরা জানি লেনিন। তারপরে আসেন, উক্ত বিপ্লবটি সারা বিশ্বে যে বিপ্লব নামে পরিচিত, 93, কোন বিপ্লব নামে পরিচিত বলেন? এটা কিন্তু রুশ বিপ্লব, অক্টোবর বিপ্লব, বলশেভিক বিপ্লব, এই তিনটা নামেই কিন্তু এটা পরিচিত। 93 পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? 93 93 পর্যন্ত ক্লিয়ার কিনা একটু আমাকে বলতে হবে। 1 ঘন্টায় আমরা মোটামুটি 93টার মতো সলভ করেছি। ইনশাল্লাহ অল্প কিছু সময়ের মধ্যে আমরা কিন্তু অনেকটাই সলভ করে ফেলবো। 94, জাততন্ত্র বলতে কি বোঝায়? অভিজাত বর্গের শাসন ব্যবস্থা, জারের শাসন ব্যবস্থা, যাজক শ্রেণীর শাসন ব্যবস্থা, স্বৈরাচারী শাসন ব্যবস্থা। 94 কি বলেন? জাতদের শাসন ব্যবস্থা। তারপরে আসেন 95, রাশিয়ার সোশ্যাল ডেমোক্রেটিক দল কখন প্রতিষ্ঠিত হয়? 95 কবে প্রতিষ্ঠিত হয়? 1901 সালে। কবে? সোশ্যাল ডেমোক্রেটিক দল প্রতিষ্ঠিত হয় 1901 সালে। একটু আমার সাথে বলেন, রাশিয়ার সোশ্যাল ডেমোক্রেটিক দল কখন প্রতিষ্ঠিত হয়? 1901 সালে। ডেমোক্রেটিকরা কিভাবে দল ডেমোক্রেটিক দল কখন প্রতিষ্ঠিত হয়? মার্ক্সবাদে বিশ্বাসী বলে বা বিপ্লবী সংগঠন, সংখ্যাগরিষ্ঠ দল বলে, সংখ্যালঘু দল বলে? এখানে আসলে কখনটাই হবে না, আমার একটু বলতে ভুল হয়েছে। আচ্ছা, এরা ডেমোক্রেটিক মানে কি? যারা গণতন্ত্রে বিশ্বাসী, এই দলটা কিভাবে গঠিত হয় সেটা বলেছে। 96 কি হবে বলেন? মার্ক্সবাদকে তারা বিশ্বাস করে বলে ডেমোক্রেটিক এই দলটা গঠিত হয়েছে। চলে আসেন 97-এ, সোভিয়েত বলতে কি বোঝো? একটি রাজনৈতিক সংগঠন, কোন দেশের নাম, কোন প্রশাসনিক ইউনিট, স্বশাসিত। সোভিয়েত মানে কি বলেন? স্বশাসিত। স্বশাসিত মানে কি? নিজেকে নিজে শাসন করবে। স্ব মানে নিজ, তার মানে নিজের নিয়ন্ত্রণ নিজে করবে, সেটা স্বশাসিত। চলে আসেন 98, লেনিনের আন্দোলন সমাজতান্ত্রিক বিপ্লবের ড্রেস রিহার্সেল হিসেবে আখ্যায়িত করা হয় কবে? 98 কি হবে? কবে করা হয়? 1917। তারপরে আসেন 99, সমাজতন্ত্রের বৈজ্ঞানিক নাম ব্যাখ্যা কে প্রদান করেছিলেন? কার্ল মার্কস, টমাস মুর। আচ্ছা, পরেরটা একটু ভুল আছে অপশনটার, আর লাস্টেরটা জ্যামেলওয়ে। একটু আমাকে অ্যান্সার বলতে হবে। নাম্বার 99 কে করেছেন? কার্ল মার্কস। ওকে, চলে আসেন তারপরে 100, সমাজতন্ত্রের বৈজ্ঞানিক নাম ব্যাখ্যা করেছিলেন কে? কে করেছিলেন? জ্যামেলওয়ে সমাজতন্ত্রের বৈজ্ঞানিক নাম ব্যাখ্যা করেছিলেন। চলে আসেন 101, 100 পর্যন্ত প্রশ্নে মোটামুটি আপনারা 11টার মতো কিন্তু কমন পেয়ে যাবেন। রুশ বিপ্লব, বলশেভিক বিপ্লব, অক্টোবর বিপ্লব, তিনটা জিনিসই একই। ক্লাস শেষ হবে, পিডিএফ পেয়ে যাবেন। যারা যারা শেয়ার করে ডান লিখেছেন সবাই পিডিএফ পেয়ে যাবেন ক্লাস শেষ হওয়ার সাথে সাথে। এই কথাটা আজকের ক্লাসে অনেকবার বলেছি। 100 গ নাম্বারটা ভুল ছিল, ঠিক আছে, এই জন্য আর এক্সট্রা করে বলিনি। ওকে, চলে আসেন 101 নাম্বারে। সমাজতন্ত্রের প্রবক্তা বলশেভিক নেতা লেনিন কখন রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করে? 101 নাম্বার কি হবে? 1917 সালের 7ই নভেম্বর। 1917 সালের 7ই নভেম্বর। চলে আসেন 102, বলশেভিক বিপ্লব হয়েছিল রাশিয়ায়, উজবেকিস্তান, রোমানিয়া,
102 কি হবে? রাশিয়া এবং উজবেকিস্তান। তারপরে চলে আসেন 103 নাম্বার, বলশেভিক দলের নেতা ছিলেন কে? বলশেভিক দলের কে নেতা ছিলেন? একটু অ্যান্সারটা বলে দেন। বলশেভিক দলের নেতা ছিলেন কে? আমি একটু ততক্ষণে দেখে নেই আপনারা কেউ কমেন্ট করেছেন কিনা বা কোনো কিছু বুঝতে সমস্যা আছে কিনা। সবাই পিডিএফ পায়, আপনি পিডিএফ পাবেন না কেন? কে নেতা ছিলেন বলেন? বলশেভিক দলের নেতা ছিলেন লেনিন এবং স্ট্যালিন। লেনিন এবং স্ট্যালিন বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন। চলে আসেন 104, বলশেভিক বিপ্লবের আদর্শ ছিল কি? কি আদর্শ ছিল? এখানে সমাজতন্ত্র এবং সাম্যবাদ। আদর্শ ছিল সমাজতন্ত্র, সাম্যবাদ। ক নাম্বার। চলে আসেন রাশিয়াতে ভূমি দাসত্ব প্রথা উচ্ছেদ করা হয়। এই যে রাশিয়াতে এই ভূমি দাসত্ব প্রথা, এটা উচ্ছেদ করা হয় এই বলশেভিক বিপ্লবের পর, বলশেভিক বিপ্লবের পূর্বে, প্রথম বিশ্বযুদ্ধের পরে। 105 নাম্বার কি হবে বলেন? 105 নাম্বার, বলশেভিক বিপ্লবের পর এবং বলশেভিক বিপ্লবের পূর্বে এই দুইটা সময়ে কিন্তু এই দাসত্ব প্রথাটা কি করা হয়? উচ্ছেদ করা হয়। চলে আসেন 106, বলশেভিক বিপ্লবের পর বিশ্বে জনপ্রিয় হয় রাজতন্ত্র, সমাজতন্ত্র নাকি সাম্যবাদ? কি হয়েছে দেখেন, রাজতন্ত্রের বিপক্ষেই তো এত কিছু, সমাজতন্ত্র এবং সাম্যবাদ মানে সকলেই সমান, তার মানে অ্যান্সার হবে 2 এবং 3। চলে আসেন 107, বলশেভিক বিপ্লবের মূল নায়ক কে ছিল? বলশেভিক বিপ্লবের মূল নায়ক ছিল কে? মার্কস, নেপোলিয়ন, লেনিন নাকি রোবেসপিয়ের? এটা হবে রোবোস্পিয়ের, যদিও একটু বানান ভুল থাকলে সেই জিনিসগুলো একটু আপনারা আন্ডারস্ট্যান্ড করবেন। লেনিন। চলে আসেন 108 নাম্বার, কখন থেকে রাশিয়ায় শিল্পের বিপ্লব শুরু হয়? কখন থেকে শুরু হয়? ঊনবিংশ শতাব্দীর শেষের দশক থেকে। ঊনবিংশ শতাব্দীর শেষ দশক থেকে 108 পর্যন্ত একটু দেখে নেই। শিল্পায়নের ফলে সমাজে কোন সমস্যার সৃষ্টি হয়? নানামুখী সমস্যার সৃষ্টি হয়। তারপরে আসেন 110, যে সমস্ত কারণে শিল্পায়িত সমাজে অসন্তোষ দানা বাঁধতে থাকে, যার সমাজতান্ত্রিক মতবাদের উৎপত্তি হয়, সেগুলো হলো, এখন আপনাদের একটা বহু নির্বাচনী প্রশ্ন এখানে আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন, যে সমস্ত কারণে শিল্পায়িত সমাজে অসন্তোষ মানে মন খারাপ বা সমস্যার দানা বাঁধে, যার সমাজতান্ত্রিক মতবাদের উৎপত্তি হয়, কি? মানুষের অধিকার প্রতিষ্ঠা, শ্রমিকদের নানামুখী সমস্যা। এই যে এই দুইটা নিয়েই কিন্তু আমাদের অ্যান্সার 1 ও 2। তারপরে আসেন 111, মার্কস এবং অ্যাঞ্জেলসের বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক ভাবধারার প্রথম দীর্ঘমেয়াদী প্রয়োগ ঘটে কোথায়? কোথায় ঘটে? রাশিয়ায়। এই যে মার্কস এবং অ্যাঞ্জেলসের বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক ভাবধারা, এটা রাশিয়া সর্বপ্রথম পিক করে। 111 পর্যন্ত কোনো কোশ্চেন আছে? জাতিপুঞ্জ মানে কি? যখন আপনার 1914 থেকে 1918 সাল পর্যন্ত বিশ্বযুদ্ধ হলো, প্রথম বিশ্বযুদ্ধ হলো, মানুষজন অনেক ঘাবড়ে গেল এবং এই ধরনের যুদ্ধ এড়ানোর জন্য কয়েকটি দেশ মিলে একটা উদ্যোগ নিল, এখন যেটা জাতিসংঘ, এরকম একটা কিছুই তৈরি করতে চেয়েছিল তারা, যেটার নাম জাতিপুঞ্জ। তারা বেশ কয়েকবার সফল হয় কিন্তু পরিশেষে গিয়ে বিফল হয়ে যায়। এটাকে বলা হয় জাতিপুঞ্জ। জাতিপুঞ্জ গঠিত হয় 1920 সালে এবং এটা আপনার 10ই জানুয়ারি কিন্তু এই তাদের প্রথম যে অধিবেশন, সেই অধিবেশনটা বসে। চলে আসেন 112, আমাদের দুইটা ভুলে 111 আছে। আচ্ছা, চলে আসেন পঞ্চম অধ্যায়, হিটলার এবং মুসোলিনির উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে। আচ্ছা, হিটলার কোন দেশের অধিবাসী ছিল? এই কোশ্চেন গুলো একেবারেই সহজ এবং আপনারা জানেন, ঠিক আছে? তাই আমি একেবারেই সময় নিব না, আপনাদের কমেন্ট আমি পড়তেছি না। হিটলার কোন দেশের অধিবাসী ছিল একটু বলেন তো, ঝটপট বলেন। আচ্ছা, আমি জোরে বললে অর্ধেক বলে ভাইয়া এত জোরে বলতেছেন, আবার আস্তে বললে অর্ধেক বলে ভাইয়া শেষ হইতে হইতে তো অনেক সময় লাগবে, তাহলে কি করব বলেন? হিটলার কোন দেশের বাসিন্দা ছিল? ঝটপট বলে ফেলেন তো।
হ্যাঁ, অস্ট্রিয়া। তারপরে আসেন, হিটলারের উত্থানের কারণ ছিল জার্মানির উপর আর্থিক সত্তারোপ, জার্মানির অস্ত্র বেশি ছিল, নাকি ভার্সাই চুক্তি? কি ছিল? এই যে জার্মানির উপর একটা আর্থিক সত্তারোপ, তখন প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিকে দায়ী করে তাদেরকে অপমানজনকভাবে ভার্সাই চুক্তি করা হয়েছিল, যেখানে তাদের কাছে কি করা হচ্ছিল? যুদ্ধের ক্ষতিপূরণ নেওয়া হচ্ছিল। অর্থাৎ এই 1 ও 3 হিটলারের উত্থানের এটা একটা কারণ। এই কারণেই কিন্তু হিটলারকে সকলে সমর্থন দেয় যে তুমি আমাদেরকে এই মানে অপমানজনক প্রথা থেকে বের করে আনো, বা ভার্সাই সন্ধি থেকে বের করে আনো, তারপরেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। অধ্যাপক আসওয়াদ সুলতানার মধ্যে ছাত্রদের আকর্ষণ ও আনুগত্য অর্জনের ক্ষমতা ছিল। তার বক্তব্য ছাত্রদের অভিভূত করত। তিনি মানুষের মাঝে কথা বলতে গিয়ে আবেগের স্রোতে ভাসিয়ে দিতে পারতেন। হিটলার অনেক সুন্দর বক্তব্য দিত, সেটার সাথে এটার একটা মিল আছে। তাহলে অধ্যাপক আসওয়াদ সুলতানার সাথে ইউরোপের কোন দেশের প্রধানের সাদৃশ্য রয়েছে? হিটলার, মুসোলিনি, রুজভেল্ট নাকি লেনিন? কে? হিটলার। চলে আসেন তারপরেরটাই, 115। উক্ত নেতার মধ্যে যে সকল বৈশিষ্ট্য ছিল: সীমাহীন ধৈর্য, আপন করে নেওয়ার ক্ষমতা, জনতাকে আকর্ষণ করার ক্ষমতা। তার মধ্যে কিন্তু অনেক ধৈর্য ছিল, মানুষকে আপন করে নিতে পারতো এবং জনতাকে কথা দ্বারা আকর্ষিত করতে পারতো। চলে আসেন 116। হিটলার কখন জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দেয়? 116 কবে? 1920 সালে। এটা কিন্তু লাস্টেরটা ঘ হবে, ঠিক আছে? লাস্টেরটা ঘ হবে। ওকে, চলে আসেন, হিটলার তার আত্মজীবনী মেইন ক্রাম্প, মেইন ক্রাম্প বা ক্র্যাম্প এখন কত সালে রচিত হয়? 1909, 1915, 1916, 1924? 117 কি হবে বলেন? 1924। 1924। চলে আসেন তারপরে 118। হিটলার কখন জার্মান ওয়ার্কার্স পার্টির নাম পরিবর্তন করে ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি, সংক্ষেপে নাসি পার্টি রাখে? 1909, 1915, 1916, 1920? 118 নাম্বার কি হবে বলেন? 118 কি হবে বলেন? 1920। তারপরে আসেন 119। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটিয়েছিল কে? একটু আগেই আপনাদেরকে বললাম, জার্মানির উপর দিয়ে ভার্সাই সন্ধির কথা বলে সত্তারোপ করা হয়েছিল আর্থিক। এটা কিন্তু একটা অন্যতম বড় কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের। এই জন্যই কিন্তু জার্মানি কি করেছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটিয়েছিল। তারপরে আসেন 120। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী দেশসমূহের সংখ্যা কতটি ছিল? 120 নাম্বার। এখানে কিন্তু 31টা ছিল। অন্যদিকে প্রথম বিশ্বযুদ্ধে 3 মহাদেশ মিলে কয়টি ছিল বলেন? কয়টি ছিল? 3-এর পর একটা গ্যাপ দিয়ে দিলাম, সংখ্যাটা বলেন। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ছিল 61টি। একটু আমাকে বলতে হবে প্রিয় শিক্ষার্থীরা, মনে আছে কিনা একটু বলতে হবে। প্রথম বিশ্বযুদ্ধে 3টি মহাদেশ মিলে কতটি দেশ অংশগ্রহণ করে? গ্যাপে কি বসবে? 32 না 33 না 34? বলেন, ঝটপট বলেন। চমৎকার, চমৎকার। ওকে, অনেকে অ্যান্সার দিচ্ছেন, ধন্যবাদ আপনাদেরকে। চলে আসেন, পৃথিবীর 8 কোণকে এক ছাদের নিচে জড়ো করার ঘোষণা কে দিয়েছিল? ফ্যাসিবাদী জার্মানি, সমরবাদী জাপান, সমর মানে যুদ্ধ, তারপরে ইংল্যান্ড নাকি মার্কিন যুক্তরাষ্ট্র? বানানটা ভুল আছে, একটু সংশোধন করে নেবেন। 121 কে? ফ্যাসিবাদী জার্মানি। ওকে, চলে আসেন 122-এ। হিটলার এবং মুসোলিনি কত সালে অক্ষ শক্তির চুক্তি স্বাক্ষর করেন? 122, 1936 সালে। চলে আসেন 123-এ। মিউনিকে হিটলার ও মুসোলিনির মধ্যে সম্পাদিত চুক্তিকে মিউনিক ষড়যন্ত্র বলা হয়। এই চুক্তি কত সালে সম্পাদিত হয়? 123 নাম্বার। কত সালে? 1938। তারপরে আসেন 124। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কত সালে শুরু হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয় বলেন?
পহেলা সেপ্টেম্বর 1939। 124 পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? 124 পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু আমাকে বলেন। ওকে, আশা করি নেই। ওকে, চলে আসেন 125-এ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত বছর স্থায়ী ছিল? 2, 3, 5 নাকি 6? 125 নাম্বার, কত বছর? 6 বছর স্থায়ী ছিল। চলে আসেন 126। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে কবে? 1945 সালে, আমরা সকলেই জানি। একটু সেপ্টেম্বর বানানটা ভুল আছে, একটু দেখে নিয়েন। আচ্ছা, 126 কি হবে বলেন? কত কত সালে সমাপ্তি ঘটে? 1945। সবগুলা ঠিক আছে, কিন্তু 3রা সেপ্টেম্বর। ওকে, চলে আসেন 127। নাৎসিবাদ প্রচার করেছিলেন কে? হিটলার, গোয়েব। এত বানান ভুল করছে, আল্লাহ কি আর বলবো, দুঃখিত। আচ্ছা, চলে আসেন। তাইলে নাৎসি প্রচার কিন্তু মেইনলি হিটলার করছে, এটা আপনি বুঝতেই পাচ্ছেন। তিনি কি করলো, যে এই পার্টিটার নাম পরিবর্তন করলো এবং তারপরে সেটাকে নাৎসি পার্টি নামে রূপান্তর করলো, এবং সেই সাথে তার আরেকজন সহচর ছিল। এই দুইজন মিলে করেছেন 127-এর ক। ওকে, তারপরে আসেন 128। হিটলারের উপাধি কি ছিল? ফুয়েরার, চ্যান্সেলর, জার। জার মানে হচ্ছে রাজা। 128 কি হবে বলেন? 128 কি হবে? তার কিন্তু ফুয়েরার এবং তার চ্যান্সেলর, এই দুইটা সে কিন্তু চ্যান্সেলরও ছিল, ঠিক আছে। ফুয়েরার ছিল, চ্যান্সেলর ছিল, কিন্তু জার সে ছিল না, অর্থাৎ 28-এর অ্যান্সার হবে ক। তারপরে আসেন জাতিসংঘ ও বিশ্ব শাস্তি না। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন তো, কোনো কনফিউশন আছে? হাঙ্গেরিতে গণ অভ্যুত্থান ঘটে কবে? 130। 1956 সালে হাঙ্গেরিতে গণ অভ্যুত্থান ঘটে। চলে আসেন 131-এ। একটা উদ্দীপক আছে, দুইটা গ্রামের নাম বলা আছে যাদের মধ্যে কলহ বা দ্বন্দ্ব ক্রমাগত বেড়ে চলল। উভয় পক্ষের সমর্থকও ছিল অনেক গ্রামের মানুষ। প্রথমবারের কলহের পর একটি সমঝোতার জন্য কমিটি গঠন করা হলো, কিন্তু কমিটি কিছুই করতে পারেনি। অতঃপর দুই দলের মধ্যে আবার কলহের সৃষ্টি হলো। মানে প্রথম বিশ্বযুদ্ধ বোঝাচ্ছে, আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ বোঝাচ্ছে। অনেক লোক হতাহত হয়। প্রথমবারের কমিটি বাদ দিয়ে দ্বিতীয়বারে আরো একটি কমিটি গঠন করা হলো, যাতে ভবিষ্যতে কলহের সৃষ্টি না হয়। তার মানে কি বোঝাচ্ছে, আমি 30 সেকেন্ডে বলি। এখানে প্রথম বিশ্বযুদ্ধের কথা বলতেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলতেছে, এবং প্রথম বিশ্বযুদ্ধের পর এই জাতিপুঞ্জ এসে যে কোনো কাজ করতে পারেনি। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় কমিটি যেটা হলো, সেটা দ্বারা জাতিসংঘকে বুঝাচ্ছে। আশা করি এইটুকু আপনাদের কাছে ক্লিয়ার। তারপরে আসেন, উদ্দীপকের প্রথম কমিটির মতো প্রথম বিশ্বযুদ্ধের পর কোন সংগঠনটি সৃষ্টি হয়? ওআইসি, এটা আপনারা বুঝতেই পাচ্ছেন, জাতিসংঘ। তারপরে আসেন, উক্ত যুদ্ধের পর গঠিত হয় জাতিসংঘ, জাতিপুঞ্জ, অর্থনৈতিক পরিষদ। আপনারা জানেন যে জাতিপুঞ্জ কখন তৈরি হয়েছে? প্রথম বিশ্বযুদ্ধের পর। তাহলে 1 আর 3, 1 আর 3, উত্তর খ। চলে আসেন 133। ইয়ালটা কোথায় অবস্থিত? এটা আপনাদের সকলের কাছেই শুনতে চাই। ইয়ালটা কোথায় অবস্থিত বলেন তো, ইয়ালটা কোথায় অবস্থিত? 133-এ চলে আসেন। ইয়ালটা সম্মেলন হয়েছিল, ইয়ালটা কোথায় অবস্থিত? আমি বেশি আগাই গেছি, আপনারা অনেকে এত দূর আসতে পারেননি, তবুও মানে এই ক্লাসগুলো একটু দ্রুত আমরা শেষ করতে চাই, যাতে আপনাদের সমস্যা না হয়। ওকে, ইয়ালটা কোথায় অবস্থিত? এটা মেইনলি কিন্তু রাশিয়ায় অবস্থিত, কিন্তু অ্যাকচুয়াল লোকেশন যদি আপনারা বলেন, সেটা ইউক্রেন। ওকে,
চলে আসেন, কত সালে ইয়াল্টা সম্মেলন আন্তর্জাতিক সংস্থা গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে? 134 নাম্বার। কত সালে? 1945। তারপরে আসেন, সান ফ্রান্সিসকো কোথায় অবস্থিত? সান ফ্রান্সিসকো কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্র। সান ফ্রান্সিসকো মার্কিন যুক্তরাষ্ট্র। ইয়াল্টা রাশিয়া। ইয়াল্টা রাশিয়া। সান ফ্রান্সিসকো কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্র। ক্লাসে যারা আছেন রিয়েক্ট দেননি, রিয়েক্ট দিয়ে দিবেন কাইন্ডলি, এবং সেই সাথে পিডিএফ পেতে ক্লাসটি শেয়ার করে দিবেন। ওকে, তারপরে আসেন 136। জাতিসংঘের চূড়ান্ত ঘোষণা সম্পাদনের জন্য সান ফ্রান্সিসকো সম্মেলন কখন আহ্বান করা হয়? 136 নাম্বার। কখন করা হয়? 25 এপ্রিল 1945। তারপরে আসেন 137। সান ফ্রান্সিসকো সম্মেলন কতটি দেশের প্রতিনিধিকে অংশগ্রহণের আহ্বান করা হয়েছিল? 35, 46, 56 নাকি 75? বলে ফেলেন কতটি? 46টা দেশ থেকে কিন্তু আহ্বান করা হয়েছিল। তারপরে আসেন 138। বৃহৎ রাষ্ট্রের ভেটো ক্ষমতা সম্পর্কে দীর্ঘ বিতর্ক শেষে কোন তারিখ থেকে জাতিসংঘের কার্যক্রম শুরু হয়? 24 অক্টোবর 1945। চলে আসেন 139। জাতিসংঘের আদর্শে আস্থাশীল যে কোনো দেশকে সদস্য করে নিতে সাধারণ সভার কি পরিমাণ সদস্যের সমর্থন প্রয়োজন? 139 কি হবে বলেন? 2/3, 3 ভাগের 2 ভাগ। 3 ভাগের 2 ভাগ। ওকে, চলে আসেন 140। জাতিসংঘের সনদ দ্বারা কয়টি শাখার গঠনতন্ত্র এবং কার্যক্রম নির্ধারণ করা হয়? 3, 2, 5, 6। 140 কতটি? 6টি। চলে আসেন 141। নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা। ভেটো ক্ষমতা বলতে আমরা কি বুঝি? না করার ক্ষমতা, আমি মানি না, এই ক্ষমতা। আচ্ছা, 141 নাম্বার কি হবে? নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা প্রাপ্ত 5টি বৃহৎ রাষ্ট্র ছাড়াও আর কতটি অস্থায়ী সদস্য 2 বছরের জন্য কি হইতে পারবে? নির্বাচিত হইতে পারবে। কতটি সদস্য? 10টি। ওকে, জাতিসংঘের আন্তর্জাতিক, বানানটা একটু ভুল আছে, একটু আকারটা বাদ দিয়ে নেন। আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা কত? 13টি, 10টি, 15টি, 16টি? 15টি। সপ্তম অধ্যায় স্নায়ুযুদ্ধ, পুঁজিবাদ এবং সমাজতান্ত্রিক বিশ্বের দ্বন্দ্বে চলে আসলাম। কোল্ড ওয়ার শব্দের অর্থ কি? গৃহযুদ্ধ, হিম লড়াই, ঠান্ডা আবহাওয়া, স্নায়ুযুদ্ধ। 143 কি হবে বলেন? স্নায়ুযুদ্ধ, আপনারা জানেন। তারপরে আসেন, স্নায়ুযুদ্ধের কারণ কি? সমাজতান্ত্রিক প্রভাবের বিস্তার, ইরান সমস্যা, কমিউনিস্ট ভীতি। 144 কি হবে? সমাজতান্ত্রিক প্রসারের নীতি এবং সেই সাথে কমিউনিস্ট ভীতি। 1 ও 3। চলে আসেন 145। পুঁজিবাদ। পুঁজিবাদ, এটা কিন্তু পুঁজিবাদ, ঠিক আছে? পুঁজিবাদ পুঞ্জীভূত হয় কিসের মাধ্যমে? 145 বলেন। শোষণের মাধ্যমে। ধনীরা গরিবদের শোষণ করে। পুঁজিবাদী ব্যবস্থার প্রধান দর্শন অধিক মুনাফা, অধিক দান, অধিক সঞ্চয় নাকি জনকল্যাণ? আপনারা এটা সকলেই জানেন, এটা হচ্ছে অধিক মুনাফা। ধনীরা আরো ধনী হবে, দরিদ্ররা আরো দরিদ্র হবে। সমাজতন্ত্র বলতে বোঝায় সম্পদের সামাজিক মালিকানা, মানে কোনো সম্পদেরই ব্যক্তি মালিকানা নেই, সামাজিক মালিকানা, এবং সমাজে যারা বসবাস করে ওই সম্পদ প্রত্যেকে ব্যবহার করবে। চলে আসেন 148 নাম্বার। 148 নাম্বারে কি বলেছে? সমাজতন্ত্রের জনক অ্যাডাম স্মিথ। একটু আমাকে বলেন সমাজতন্ত্রের জনককে। আপনাদের অনেকের পাবলিকেশনের বইগুলোতে এটা কিন্তু কনফিউজ করা আছে। কোথাও কোথাও আপনাদের পাবলিকেশনের বইয়ে কার্ল মার্কস দেওয়া আছে এবং অ্যাডাম স্মিথ দেওয়া আছে, কিন্তু
আপনাদের বই অনুযায়ী ট্রাই করবেন, এবং কার্ল মার্কসকেই কিন্তু সর্বজন স্বীকৃত ধরা হয়, আবার অনেক পাবলিকেশনে অ্যাডাম স্মিথ আছে। ওকে, চলে আসেন। পৃথিবীতে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয় রাশিয়া, ইংল্যান্ড, আমেরিকা নাকি সৌদি আরব? 149। 149। কোথায়? রাশিয়ায়। চলে আসেন 150-এ। স্নায়ুযুদ্ধ বলতে কি বোঝায়? ধর্মীয় যুদ্ধ, সোভিয়েত ইউনিয়ন, এবং এটা আপনারা বুঝতেই পাচ্ছেন সোভিয়েত ইউনিয়ন মানে মেইনলি রাশিয়াকে বোঝায়। সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকার মধ্যে আদর্শগত লড়াই। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আপনাদের আমি যে এমসিকিউ গুলো করালাম সেগুলোর উত্তর একেবারে শেষ পাতায় আপনারা পিডিএফ আকারে পেয়ে যাবেন, এবং পিডিএফটি পেতে ক্লাসটি শেয়ার করে একটু শেয়ার ডান লিখে দিবেন। দ্বিতীয় বিষয়, আপনারা যারা যারা আজকে পড়াশোনা করবেন এই এমসিকিউ গুলো 2 থেকে 3 বার খুব ভালো করে রিডিং করবেন, এবং আমি আরো কিছু যে ম্যাটেরিয়ালস গুলো গতদিন দিয়েছি ওইটাও ভালো করে পড়বেন। এই দুইটার সমন্বয়ে ইনশাল্লাহ 18 থেকে 19টা বা 20টা এমসিকিউ কিন্তু আপনাদের পারার মধ্যে আসবে বলে আমরা বিশ্বাস করি। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা কিন্তু এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।